সো এই জিনিসটাও চিন্তা করা উচিত যে যদি আপনি স্পেন্ডই করতে চান, go somewhere where you can afford to spend. And German education we know is world class, absolutely, in technical field especially খুবই ভালো. And German economy is huge, অনেক demands আছে. So there is a good future, I believe, for students. Assalamu alaikum everyone. Welcome to another video from Bright Life Consultancy. আমি ফারহান ইশরাক আহমেদ আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে জার্মান ইউনিভার্সিটিজ অথবা জার্মানিতে পড়তে গেলে কি কি প্রিপারেশনস এবং কি কি করা লাগে এইটা নিয়ে আমরা আসলে মেইনলি ফোকাস থাকবো, রাদার দেন কেন আসলে জার্মান ইউনিভার্সিটিতে পড়া উচিত, বিকজ এটা অনেকেই জানে, অনেক বেনিফিটস আর অনেক অ্যাডভান্টেজেস আছে। কিন্তু আমরা এই ভিডিওটা করার মাধ্যমে আশা করি আপনাদের হেল্পফুল হবে যে জার্মান ইউনিভার্সিটিজে অথবা জার্মানিতে পড়তে গেলে কিভাবে আপনাদের প্রিপারেশনস নেওয়া লাগবে, এবং আরো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাদেরকে ফার্দার জিজ্ঞেস করবেন, বাট আমরা কিছু জেনারেল কোয়েশ্চেন্স করব এবং আশা করি ওটা দিয়েই আপনাদের অনেক কনফিউশনস অথবা কোয়েশ্চেন্স ক্ল্যারিফাই হয়ে যাবে। সো রেদওয়ান, হাউ আর ইউ ডুইং টুডে? Good, thank you Farhan for the introduction. It's been a while, I think we spoke. তাই না, অনেকদিন হয়ে গেল। Of course, because আমাদের সুইডিশ যে অ্যাপ্লিকেশনস গুলো ছিল, we were quite busy with that for the past couple of months. I think we had a very good experience with the students, very motivated students. We had a lot of SIS GP scholarship applications as well. So hopefully, this session for us goes really well for Sweden. But now we move towards Germany because এখন জার্মানির অ্যাপ্লিকেশনস গুলো শুরু হবে অথবা কিছু কিছু অ্যাপ্লিকেশনস শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে from now onwards it's important because the প্রসেসটা আমাদেরকে ফলো করতে হয় জার্মানির জন্য। It takes a bit of time because দুই তিনটা ধাপ আমাদেরকে ক্রস করতে হয়, and I think the students should really be aware of those steps from now on এখন থেকে, so that they can prepare mentally as well as technically in order to make sure that তারা নেক্সট যে মেইন সেমেস্টারটা শুরু হবে অক্টোবর থেকে সেটা তারা ধরতে পারে। সো যারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে যাচ্ছে জার্মানিতে অথবা জার্মান ইউনিভার্সিটিজে, তাদের মনে ফার্স্ট কোয়েশ্চেনটা থাকে যে অ্যাকচুয়ালি ইনটেক্স গুলা কবে কবে অথবা তাদের ডেডলাইনস গুলা কবে কবে যে অ্যাপ্লিকেশন গুলা করতে হবে, বিকজ ইট টেক্স টাইম টু প্রিপেয়ার ইউর অ্যাপ্লিকেশন। সো ইনটেক্স গুলা কবে কবে থাকে জার্মানিতে? যেমন আমি মাত্র বললাম, দ্য মেইন ইনটেকটা হচ্ছে অক্টোবরে, which is the autumn semester. Normally অন্যান্য ইউনিভার্সিটি সেপ্টেম্বর থেকে শুরু হয়, but it's the same kind of time span. তো অক্টোবর থেকে শুরু হয় জার্মানিতে মেইনলি। আরেকটা সেশন যেটা শুরু হয়, the spring one, it's let's say on average March/April, এই টাইমটাতে শুরু হবে depending on the university and the location. So these are the main 2 semesters. কিছু কিছু ক্ষেত্রে rarely সামারেও নিয়ে থাকে, rarely, but I would say that যারা বাংলাদেশ থেকে যাবে, proper students, serious students should go for either autumn, October, or to the March/April for spring. So mainly দুইটা intakes per year. Okay. So সবচেয়ে বড় একটা বাধা থাকে এভরি স্টুডেন্টের যে আসলে ইংলিশের ব্যাপারটা। সো যে কোনো জায়গায় পড়তে গেলে আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি অথবা আইএলস যেটাকে বলে, আইএলসটা দরকার হয়। সো জার্মানিতে আমার অ্যাকচুয়ালি এখানে দুইটা কোয়েশ্চেন, যে জার্মানিতে কতটুক আইএলস লাগে স্কোর, ওয়ান, অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে জার্মান ল্যাঙ্গুয়েজটা কি মানে খুবই ম্যান্ডেটরি যে শিখাই লাগবে আমার জার্মানিতে পড়তে হলে? Right. So কোয়েশ্চেনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। So first question is about the English proficiency. Well, it's important যে আপনি IELTS proficiency আপনার থাকা উচিত। Primarily কারণ এটা আপনার এমবিসিতে লাগবে definitely to prove or to authenticate yourself that you are a serious and good student, ঠিক আছে? And secondly is to prove that you have the capacity to go there and study in English at an advanced level, ঠিক আছে? আপনি বলতে পারেন আমি তো ইংলিশে কথা বলি, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি, আমার ব্যাচেলর্স ছিল ইংলিশে, what's the big deal? No big deal for you, but for them it is. So they want to really screen out applicants that are not serious or screen out applicants that do not meet the requirements. এই জন্য এই রিকোয়ারমেন্টটা দেওয়া। তো আমার রেকমেন্ডেশন হবে যে given that আপনারা
হয়তো মোস্ট অফ দ্য কেসেস 95% অফ দ্য কেস আপনার ব্যাচেলার্স ইংলিশে হয়তো ছিল ইন বাংলাদেশ, ঠিক আছে? জাস্ট গিভ আইএলস, আই এম শিওর ইউ আর ভেরি কমফোর্টেবল, একটু প্র্যাকটিস করলেই আসলে there are so much materials out there, you can just easily pass with the 6.5, 7 or even higher. Right. Talking about the limits, about what they want, normally কি হয় যে আপনার 6.5 to 7.5 এর মধ্যে ভ্যারি করে। আমি বলবো let's say 75% to 80% will take 6.5, a bit of them would take 7, some of them might rarely require 7.5. It depends actually on the program. So let's say, for example, you want to go to study a course related to journalism, ঠিক আছে, বা something of that sort, right? Public relations or of this sort. So age fields gula, these are more, let's say, interacting with the audience of a wider globe. So সেই ক্ষেত্রে they want your standard to be a bit higher than the average ones. সবাই হয়তো এই কোর্সেস পড়ে না, বাট যারা যাবে তাদের জন্য হয়তো 7.5 is mandatory, লেখাই থাকবে ওখানে। বাট ইন নর্মাল অ্যাভারেজ কেসেস 6.5 শুড বি মোর দ্যান এনাফ। এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। যেটা জার্মানের ক্ষেত্রে এখন কিছু কিছু প্রোগ্রামসে আমরা দেখে থাকি তারা বলে থাকে যে জার্মান A1 বা A2 থাকলে ভালো, মানে কিছু কিছু জায়গায় আবার বলে থাকে যে ম্যান্ডেটরি A1 লাগবে। কেন? বিকজ টু রিজনস। ওয়ান ইজ দ্যাট কিছু কিছু ইলেকটিভস বা কিছু কিছু কোর্সেস দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইন দ্য কোর্স অর ইন দ্যাট ডিগ্রি would be delivered in German language, or at least partially in German language. Let's say guest talk, বা presentation, বা seminars, hote pare it's in German language. So at least তাকে আপনাকে A1 বা A2 understanding levelটা তারা চায়, obligatory যদি এরকম কোনো ইয়ে থেকে থাকে। Most of the cases, 90-95% of the cases আপনার ইংলিশ দিয়েই হয়ে যাবে। ইলেকটিভস ইংলিশে থাকবে, মেইন কোর্স ইংলিশে থাকবে, সমস্যা হওয়ার কথা না। বাট তারা চায় যে হ্যাঁ আপনি গিয়ে যেন অ্যাটলিস্ট ইন্টারাক্ট করতে পারেন with your peers, interact with your professors, and at least you can go out, look for food, look for bus, look for, I don't know, some help. There, A1, A2 could at least give you the capacity to express yourself and connect to your wider audience. তো সেক্ষেত্রে তারা ইংলিশটাও চেয়ে থাকে। আমার পার্সোনাল পার্সপেক্টিভ হচ্ছে যদি আপনার সময় থাকে and if you're adamant যে আপনি জার্মানিতেই যাবেন, in that case আমি বলবো যে at least finish A1 করে যেতে পারেন। এখানে গোয়েথ ইনস্টিটিউট আছে, I think in Dhanmondi and other places. Just go do a 2 months course, intensive course, হ্যাঁ, সময় করে get a A1 certificate, and this will really increase your chances. So if you go to the embassy and if you show that, hey look, আমার হয়তো 6.57 আছে IELTS, I also can speak A1 German বা A2 German, তাই না? And this really validates your case in terms of visa. They know and they can understand the fact that you are serious and you really like to go and integrate into the German society in terms of studies and later on hopefully a career. So these indications are good for yourself, but of course this is not mandatory most of the cases, but আপনি এটা voluntarily শিখতে পারেন just to increase your chances. But যেসব প্রোগ্রামের ক্ষেত্রে আপনার ম্যান্ডেটরি করা থাকবে আপনাকে করতেই হবে। If not, you can choose some other courses যেখানে জার্মান রিকোয়ারমেন্টস নাই। বাট এরকম থাকে, ধরেন যে I can give you example, ধরেন যে কিছু প্রফেশনাল কোর্সেস থাকে, for example কনসাল্টিং, ম্যানেজমেন্ট, MBA, কিছু কিছু মডিউলস অনেক ক্ষেত্রে তারা জার্মান চেয়ে থাকে। Why? Because this is a, let's say, a professional study, professional education. So professional education কি হয় যে আপনার বিভিন্ন রকমের মডিউলস বা ওয়ার্কশপস বা সেমিনার্স আর done in collaboration with companies, with other universities, with other organizations in German, right? And given that it's in German, they would expect you to speak some sort of German or at least understand some sort of German. It's obvious, right? So এই কারণে তারা এরকম চেয়ে থাকতে পারে। So আপনি যেটা করতে পারেন, you can avoid those type of professional degrees and look for something যেখানে আপনার জার্মান লাগে না। So these are the two criteria basically. Yeah, so actually কোনো কোর্স দেখার আগে এটা দেখে নেওয়া জরুরি যে তারা অ্যাকচুয়ালি জার্মান ল্যাঙ্গুয়েজ মানে তাদের রিকোয়ারমেন্টস এর মধ্যে আছে কিনা। Exactly. সো নেক্সট কোয়েশ্চেনটা যেটা অনেক বড় জার্মান ইউনিভার্সিটি অ্যাডভান্টেজ, যে এখানে টিউশন ফিটা আসলে কতটুকু? যদিও আমরা জানি যে জার্মান ইউনিভার্সিটিজ মানে ফ্রি অফ কস্ট পড়া যায়, তারপরে ওখানে কিছু কস্ট থাকে, অথবা অল্টারনেটিভলি কেউ যদি প্রাইভেট ইউনিভার্সিটিতেও পড়তে চায় ওইটারও কস্ট কিরকম হতে পারে? Right, so normally তো আমরা সবাই জানি জার্মানিতে মানুষজন যায় বাংলাদেশ থেকে because it's free. That's
That's the biggest reason, one of the biggest reasons, এবং it's a very valid reason কারণ it can get expensive. আর কিছু কিছু ক্ষেত্রে এবং মানে there are two things about tuition fees. One is free. The second part can be divided into two sections. So মানুষ মনে করে, or there is an assumption that only private universities charge you tuition fees, which is correct. Private universities do charge you tuition fees, and it can range between, let's say, 8,000 to 15,000, depending on what the program is or the workload of the program is. If it's a very intensive program like an MBA, probably 15,000. Could even go higher depending on how it's structured. Normally, on average, I'm about 10,000 to 11,000 per year হতে পারে, কিছু কিছু জায়গায় per semesterও হতে পারে. It really depends on how the university really runs the programs. এবং private ক্ষেত্রে বলা খুব difficult because there's no benchmark. So they can, given private, they can charge you whatever they want to charge you. If you want to study, you study. If not, you can go elsewhere, right? Having said that, কিছু কিছু public university though, এবং not কিছু কিছু, I would say actually a lot of public universities also have courses that has to be paid. Okay, normal public universities, applied sciences হতে পারে বা normal universities হতে পারে. কেন? There is no, let's say, particular reason, but from my understanding, it's that, and it's my conclusion, that these courses, include an element of professional training or a professional, let's say, interaction in these courses. Othoba, it can be a professional degree. So let's say management, MBA, consulting, these type of university, these type of programs normally has a tuition fee. But এছাড়াও normal degrees অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে normal degrees like data science, like I don't know, marketing science, right, analytics of this sort, AI, অনেক ইউনিভার্সিটিতে these programs can also have tuition fees. So আগে যেমন একদম bluntly black and white ছিল যে public money free, private money tuition fees, we see recent trend অনেকে দেখা যাচ্ছে এবং দেখা গেছে for the past couple of years that even in public universities, but some degrees, they are introducing tuition fees and they have done so. এখন এটাকে আসলে কোন ডিরেকশনে যাবে in the future we don't know. Maybe ওখানে থাকবে, হয়তো ফ্রি করতে সব হয়তো তারা ইন্ট্রোডিউস করবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে তারা করেছে। এবং if the students have the capacity, তারা যদি ধরেন ফর এক্সাম্পল কানাডা অ্যান্ড জার্মানির মধ্যে চুজ করতে হয়, ফর এক্সাম্পল বা ইউকে অ্যান্ড জার্মানির মধ্যে চুজ করতে হয়, I would say Germany would sound cheaper even with the tuition fees. Okay. If you have to pay on average, let's say 10,000 euros, let's say, okay, then say let's say per year, or I don't know, average per year, yeah, of course. In that case, আপনার, which is what, maybe 10 lakhs টাকা per year, আপনার 2 বছরে যদি হয় তাহলে 20 lakhs. And living expense ধরেন যে you can really work in Germany. আমরা হয়তো কথা বলবো এটা নিয়ে, but you have a lot of part-time work and stuff like that. So it's not that difficult, to manage. But with that 20 lakhs, you might not be able to finish a degree in Canada or UK, right? So এই জিনিসটাও চিন্তা করা উচিত যে যদি আপনি স্পেন্ডই করতে চান, go somewhere where you can afford to spend. And German education we know is world class, absolutely, in technical fields especially, খুবই ভালো. And German economy is huge, অনেক demands আছে. So there is a good future, I believe, for students. Okay. সো আরেকটা যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে স্টুডেন্টসরা যে দেশেই যাক, সেটা জার্মানি হোক বা অন্য কোনো দেশে হোক, ব্যাংক স্পন্সর অথবা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে। সো জার্মানিতে যদি ফ্রি হয়ে থাকে, আসলে ওই জায়গায় ব্যাংক স্টেটমেন্টটা কি দেখানো লাগে অথবা পুরো জিনিসের প্রসেসটা কি? সো না, ফ্রি হলে আপনাকে টিউশন ফিস কিছু দেখাতে হবে না। নর্মালি যদি আপনার টিউশন ফিস থাকে, ইফ ইউ ওয়ান্ট টু গো পে অ্যান্ড স্টাডি, তাহলে আপনি টিউশন ফি হয়তো এক সেমেস্টার পে করতে হতে পারে in advance, pay করে you have to show the receipt at the embassy that আমি pay করেছি. If not, then you just have to show your living expenses, যেটা আমি যতটুকু জানি it changes from year to year, but আমার ধারণা 11 থেকে 12 লাখ টাকা দেখালে should be enough. Things to keep in mind, it's a blocked account. Blocked account এর definitionটা হচ্ছে যে it's an account which is blocked basically, ঠিক আছে? So আপনার যে টাকাটা আটকানো থাকে, you cannot touch it, you cannot access it. So আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলে this money is basically sent to a German account in Germany, and that is blocked until you go there and you start accessing it to pay for your living expense. This is the purpose of a blocked account, ঠিক আছে? এটা আপনি আগে থেকে ধরতে পারবেন না, ওখানে গিয়ে you have to then access, and then you can move around the money, you can send back some money to Bangladesh or whatever you want, that's up to you, but you cannot touch it beforehand. That's why বাংলাদেশে অনেক আমার মনে হয় যে ব্যাংকস আছে যারা এটা হেল্প করে, because
Germany is a very popular destination. তো আমার মনে হয় যে নিয়ে কোনো রিসোর্সে কোনো কমতি আপনারা পাবেন না। So that's the only thing you have to show in terms of money, that is. আসলে আমাদের মেইন সব কোয়েশ্চেন্স গুলাই শেষ। তারপরেও যদি আমি বলবো যে অডিয়েন্সের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাদের কমেন্টসে জিজ্ঞেস করবেন অথবা আমাদেরকে ইনবক্স করবেন। বাট লাস্ট যে আমার কোয়েশ্চেন অথবা যেটা আমি জানতে চাচ্ছি যে স্টুডেন্টসদের জন্য আসলে হোয়াট আর ইউর টিপস অর সাজেশনস ফর স্টুডেন্টস হু ওয়ান্ট টু গো টু জার্মানি ফর হায়ার স্টাডিজ? রাইট, সো মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি সবসময় এটা বলি, আমি আগে হয়তো কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে বিফোর ইউ গো সামওয়্যার, ঠিক আছে, ইউ রিয়েলি নিড টু অ্যাসেস দ্য গুড অ্যান্ড দ্য ব্যাড পার্ট অফ গোয়িং দ্যার। অলওয়েজ সে দ্যাট, আপনি যে দেশে যান না কেন, হ্যাঁ। সো বিফোর ইউ আর টু এক্সাইটেড অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট এখানে টিউশন ফি নাই বা আমি কাজ করতে পারবো সবার মতো, হাজার হাজার স্টুডেন্ট যায়, হ্যাঁ থাকতে পারবো and stuff, that is all good, that is the good sides. But also take a look at the I would say negatives and the challenges that you might face when you go there, right? So আমি হয়তো হাতে গোনা কিছু বলতে পারবো, language, weather, right, society. Germans, for example, are not English speakers, right? They're not great English speakers, right? Bole hoto young generations you will find them, but like in Sweden, like in Denmark, like in Scandinavia, right? You will not have, let's say, English everywhere. They're not the greatest of English speakers, right? So initially, the challenge to have a cultural shock, khawa dawa, if you're religious, then your practices. It should be balanced ante apna mane the problems gulo mental hurdle ta face korte hoy, you need to be ready for that, okay? Oneke mone kore it's quite easy to go and do it, সবাই তো করতেছে, আমিও পারবো and stuff. That's a good start, but when you actually are in the situation, it can get dicey, okay? That I can tell you, okay? I've lived in Europe for many years. Many countries I've studied, I've worked. It's not easy, that I can tell you, right? But if you're determined, I think that is a very good starting point, and you should be able to do it. So the mental preparation is first. Look at the bad sides, look at the good sides, assess yourself যে আপনি আসলে এটাকে ডিল করতে পারবেন নাকি না, okay? Then go seek technical help, ঠিক আছে না, যে আমরা আছি এখানে ফর এক্সাম্পল, বা যদি আপনার আরো ইনফরমেশন লাগে, হ্যাঁ আপনি হয়তো যদি আপনার কোনো পরিচিত ফ্রেন্ডস বা কোনো বড় ভাই বা কোনো বড় বোন জার্মানিতে পড়াশোনা করতেছে, ইউ ক্যান স্পিক টু দেম, তারা কি ফেস করেছে and stuff, তাদের কি অ্যাপ্লিকেশন প্রসিডিউর ছিল, এটা আপনি জানতে পারেন, তাই না? And then you can really come to us and we can really help you out, A to Z service, of course. But আমার মনে হয় যে you should come informed, right? We can inform you further, obviously, that's why we're here, but you should be at least have, let's say, A1 level information, and then come to us and then we make you C2, for example, right? So এটা second জিনিস যেটা জানা দরকার. Thirdly, I think German, the future in Germany, I think it looks good, okay? For a long time, Germany has been a very solid economy in Europe, not one of the, or I would say the biggest economy in Europe and also in the world. They have a lot of demand for educated professionals. তো আপনি গিয়ে অবশ্যই পড়াশোনা করবেন ওখানে, হ্যাঁ ভালো রেজাল্টস করবেন, make your contacts, get experience, and start a career for yourself or a business, whatever you want to do, right? So I think মানে সেই পজিটিভিটি আমার মনে হয় রাখা উচিত, and you should go with that in mind. Yes, and finally, overall, I would say that just be careful about the nitty-gritties. যেমন আমি বললাম যে there is no benchmark, তাই না? যেমন সুইডেন আমরা যখন অ্যাপ্লাই করি, we know there is a benchmark. Every student has to go through A, B, C, D, E steps, তাই না? Germany কি হয়, there is no, let's say, central benchmark, right? So universities are free to make their own rules, and they can বলতে পারে যে ওকে আমার অ্যাপ্লিকেশন মার্চে শেষ, অনেকে বলবে আমার অ্যাপ্লিকেশন জুনে শেষ, তাই না? তো আপনার হয়তো একটা প্রোগ্রাম খুব পছন্দ হলো, আপনি দেখলেন যে 2 সপ্তাহ পরে ডেডলাইন, তাই না? তো এটাকে আপনাকে কিন্তু আগে থেকে দেখতে হবে, এই জিনিসগুলো, এই নিটিকুটিস গুলো, ঠিক আছে? ডেডলাইন্স গুলো কখন, আমার সেই A1টা দেওয়া আছে নাকি না, A2টা দেওয়া আছে নাকি না, দিস থিংস আর ইম্পর্টেন্ট টু নো, ছোট ছোট জিনিসগুলো। জার্মান ইউনিভার্সিটিজ অনেক ক্ষেত্রে আপনার যে ক্রেডিট সিস্টেমস আপনাকে রিকোয়ারমেন্টসে চেয়ে থাকে, বলে যে 210 ক্রেডিটস, তাই না? এই ফিল্ডে 30 ক্রেডিটস ইকোনমিক্সে লাগবে, 40 credits statistics লাগবে, etc. So at least assess before you apply, do you really meet this requirements or not? Because from my experience,
German universities are quite strict. If they meet na karen, it's likely that they would disqualify you, and rightly so, because they have their own standard to maintain. Yeah. তাই না? তো আপনি একটু মানে এখানেই মানে where we come and we help you, but of course আপনাকে আগে থেকে বুঝে নিতে হবে যে these things can happen. হতে পারে যে আপনি absolutely a great fit, কিন্তু আপনাকে অ্যাডমিশন দিল না, হতে পারে, there could be a reason that you don't know, তাই না? So also mentally prepare yourself for that sort of thing. আর ল্যাঙ্গুয়েজের কথা তো বললামই, তাই না? I think if you are really determined that Germany is your the country you want to go, at least get some language proficiency in Bangladesh, যেটা আপনি ওখানে যে পরে you can keep learning and hopefully that will help you get a good job later on, তাই না? তো এইসব আমি বলবো যে recommendations আমার থাকবে. I think of course it's a great country to be, তাই না? People should apply and hopefully they would be able to fulfill their dream of getting a very good education here. Yeah. Thank you Redwan for the lovely insights, and আমি আশা করি যে আমাদের অডিয়েন্স বা যারা এই ভিডিওটা দেখছে তাদের অনেক কোয়েশ্চেনস হয়তো ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মধ্যে দিয়ে. তারপরেও যদি কারো কোয়েশ্চেনস থাকে, ফিল ফ্রি টু আস্ক ইন দ্য কমেন্ট সেকশন, অথবা আমাদের গ্রুপ আছে, আমাদের পেজ আছে, যে কোনো জায়গায় কমিউনিকেট করতে পারেন কোনো যদি ডাউটস বা কোনো ক্লারিফিকেশন দরকার হয়. আর হচ্ছে আমরা নেক্সট আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো. আজকে এখানেই শেষ করছি. আমাদের সাথেই থাকবেন, ব্রাইট লাইফ কনসালটেন্সির সাথে থাকবেন এবং অপেক্ষায় থাকবেন যে আমাদের নেক্সট ভিডিও কবে আসছে. ওকে, থ্যাংক ইউ রেদওয়ান. টেক কেয়ার, বাই বাই. Thank you, Farhan. Take care, you too.